দর্শক ক্রিক ফ্রেন্ডজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কাউসার শান্ত। আজকে আপনাদের সাথে দারুণ একটা টপিক নিয়ে কথা বলতে এসেছি। খুব বেশি ইন্ট্রো না দিয়ে আসলে সরাসরি টপিকে চলে যাওয়াটাকেই সমীচীন মনে করছি। বাংলাদেশের দারুণ একটা অর্জন। আমি যদি বলি বাংলাদেশ গেল 2 বছরে এশিয়ার সেরা টেস্ট খেলুড়ে দল, আপনারা কতজন সেটা বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনাদের অনেকের মতোই শুরুতে আমারও সেটা বিশ্বাস হয়নি, কিন্তু পরিসংখ্যান কিন্তু কথা বলছে বাংলাদেশের পক্ষে। অর্থাৎ বলছে বাংলাদেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এমনকি হালের আফগানিস্তানকে পেছনে ফেলে এশিয়ার সেরা টেস্ট খেলুড়ে দল হয়ে উঠেছে গেল 2 বছরে। পরিসংখ্যানটা যদি আপনাদের সামনে নিয়ে আসি, বাংলাদেশ গেল 2 বছরে টেস্ট ম্যাচ খেলেছে মোট 15টা। এই 15টা টেস্ট ম্যাচের মধ্যে বাংলাদেশ 60টা ম্যাচে জয়লাভ করেছে। অবশ্য 60টা ম্যাচে জয়লাভ করার পাশাপাশি 60টা ম্যাচে বাংলাদেশ হেরেছেও, একটা ম্যাচ ড্র করেছে। গেল 2 বছরে বাংলাদেশের উইনিং পার্সেন্টেজ 46.67। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের উইনিং পার্সেন্টেজ কিন্তু 40-এরও কম, 36.84। ভারত গেল 2 বছরে 19টা টেস্ট ম্যাচ খেলেছে, জয় পেয়েছে বাংলাদেশের সমান 60টা টেস্ট ম্যাচে। ভারত কিন্তু 10টা ম্যাচে হেরেছে আর ড্র করেছে 2টা ম্যাচে। এই যদি হয় ভারতের অবস্থান, তাহলে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের অবস্থানটা নিশ্চয়ই আপনারা টের পাচ্ছেন। যথারীতি বাংলাদেশের বিপক্ষে গেল 2 বছরে পাকিস্তানের পারফরমেন্সটাও কিন্তু খুব বেশি আশা জাগানিয়া না, বরং বাংলাদেশ কিন্তু বেশ দাপুটের সাথে পাকিস্তানকে তিনটা টেস্ট ম্যাচে এখন পর্যন্ত হারিয়েছে গেল 2 বছরে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এখন অনেকেই বলতে পারেন আসলে যে বাংলাদেশ কাদের বিপক্ষে খেলেছে, হয়তো ছোট দল জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, এদের সাথে জিতে জিতেই বাংলাদেশ এশিয়ার সেরা টেস্ট দলের খেতাবটা পেতে যাচ্ছে, অথবা পরিসংখ্যান সেজন্যই বাংলাদেশের পক্ষে কথা বলছে। কিন্তু না, বাংলাদেশ কাদের কাদের হারিয়েছে, বাংলাদেশ কাদের বিপক্ষে হেরেছে, কাদের সাথে খেলেছে, সবকিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বাংলাদেশ 2024 সালের অগাস্ট মাস থেকে যদি আমরা হিসেব করি, তাহলে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে 2 ম্যাচ জিতে আসলে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এই যাত্রাটা শুরু করেছিল। এবং এরপর বাংলাদেশ ভারতের বিপক্ষে 2 ম্যাচের একটা টেস্ট সিরিজ খেলে, যেখানে বাংলাদেশ আসলে কোনো জয়ের দেখা পায়নি। এরপর বাংলাদেশ খেলেছে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে, সেই সিরিজটাতেও 2টা ম্যাচেই হারতে হয়েছিল টাইগারদের। এরপর বাংলাদেশ খেলতে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজে, এবং এখানে কিন্তু বাংলাদেশ দারুণ একটা জয় পেয়েছিল। ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই ঘরের মাটিতে টেস্ট ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। সিরিজটা 2 ম্যাচের ছিল এবং পরের ম্যাচটাতে আসলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেও গিয়েছিল, অর্থাৎ 1-1 ব্যবধানে সিরিজটা ড্র হয়েছিল। এরপর যদি বলি যে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে একটা টেস্ট সিরিজ খেলেছিল, যেখানে 2টা ম্যাচ ছিল। সেই 2টা ম্যাচের একটাতে বাংলাদেশ জিতেছে এবং একটা ম্যাচে বাংলাদেশ হেরেছে। সে জিম্বাবুয়ের বিপক্ষে ওই সিরিজটা আসলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না। এরপর শ্রীলঙ্কার মাটিতে গিয়ে বাংলাদেশ আসলে একটা হতাশাজনক সিরিজই কাটিয়েছে লাল বলের হিসেব করলে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ 2 ম্যাচের যে সিরিজটা খেলেছিল, সেই সিরিজে প্রথম ম্যাচটা হারের পর দ্বিতীয় ম্যাচটা ড্র করেছিল। এরপর আসলে যেটা হয়েছে যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ যে মিরপুরে টেস্ট ম্যাচটা জিতেছে, এই টেস্ট ম্যাচটাকে আপনি কি বলবেন? বাংলাদেশ বেশ সাহস দেখিয়ে ম্যাচটা জিততে হয়েছে, কেননা 268 রানের টার্গেট দিয়ে আসলে পাকিস্তানের মতো দলকে বলা যে আপনারা ব্যাটিং করেন, ব্যাটিং করে আপনারা এই ম্যাচটা জিতে নেন। গেল 2 বছর ধরে বাংলাদেশ যেরকম কনসিস্টেন্টলি বড় দলগুলোকে হারাচ্ছে, বিশেষ করে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, এসব দলের বিপক্ষে যে জয়গুলো পেয়েছে, সেখানে জয় পাওয়ার ক্ষেত্রে বিশেষ বিশেষ ভূমিকা পালন করেছে বাংলাদেশের কতিপয় কিছু ক্রিকেটার। আমি যদি হ্যাঁ, টিম এফোর্ট তো ছিলই, সবাই মিলেই আসলে এই জয়গুলো সম্ভব হয়েছে, কিন্তু 2-1 জনের নাম যদি না বলি তাহলেই না হয়। বিশেষ করে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, পাকিস্তানের বিপক্ষে গেল ম্যাচটাতেও শান্ত ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। প্রথম ইনিংসটাতে একটা সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসটাতেও কিন্তু প্রায় সেঞ্চুরি ছুঁয়েই ফেলেছিলেন। 90-এর কাছাকাছি রান করে আসলে শান্ত প্যাভিলিয়নে ফিরেছিলেন। 2 ম্যাচ মিলিয়ে 2টা ইনিংস মিলিয়ে শান্ত আসলে 190-এর কাছাকাছি রান করেছেন, এবং সেই সুবাদে আসলে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটাও কিন্তু তিনি বাগিয়ে নিয়েছেন। এরপর যদি বলতে হয় মুমিনুল হক গেল 5টা টেস্ট ইনিংসে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন।
ভাবা যায়। শুরুর দিকে মুমিনুলের ক্যারিয়ারের একবারে শুরুর দিকে যদি আমরা যাই তাহলে দেখবেন মুমিনুল বিশেষ করে টেস্ট ক্রিকেটে কতটা কনসিস্টেন্ট ছিলেন। বলা যায় মুমিনুল এখন তার ক্যারিয়ারের একেবারে মাঝামাঝি একটা অবস্থানে আছেন। এই অবস্থায় এসে আসলে মুমিনুলের ব্যাট শুরুর দিকে যেরকম দাপটে ব্যাটিংটা মুমিনুল করতেন সেরকম দাপটটাই কিন্তু দেখা যাচ্ছে, যার প্রমাণ গেল 5টা টেস্ট ইনিংসে কিন্তু মুমিনুল 50-র দেখা পেয়েছেন। এরপর যদি বলতে হয় যে পেসারদের কথা না বললেই না, পাকিস্তানের বিপক্ষে তাদের ঘরের মাটিতে বাংলাদেশ যে টেস্ট সিরিজটা জিতেছিল সেখানে পেসাররা কি ভূমিকা রেখেছিল সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই সাথে মেহেদী হাসান মিরাজের কথাটা আলাদা করে বলতেই হবে, বিশেষ করে তার বোলিংয়ের কথাটা। এই ঢাকা টেস্টেও কিন্তু তিনি 5টা উইকেট তুলে নিয়েছিলেন প্রথম ইনিংসে, যেটা কিন্তু অনেক বড় একটা ব্যবধান গড়ে দিয়েছে এই টেস্ট ম্যাচ জয়ে। নাহিদ রানার কথাটা আসলে স্পেশালি বলতে হবে, কেননা নাহিদ রানার ইনক্লুশন বাংলাদেশ দলকে ভিন্ন রকমের একটা সাহস দিচ্ছে। এরকম এক্সপ্রেস পেস বোলার আসলে বাংলাদেশে খুব বেশি দেখা যায়নি। হ্যাঁ, তাসকিন আহমেদ ছিলেন, তিনি বিগত কয়েক বছর ধরে টেস্ট খেলছিলেন না, ঢাকা টেস্ট দিয়ে আবার তিনি কামব্যাকটা করেছেন এবং ভালো ক্রিকেটটাই কিন্তু তাসকিন খেলেছেন, ভালো বোলিং করেছেন। কিন্তু নাহিদ রানার মতো এমন 145-এর উপর কনসিস্টেন্টলি বল করাটা আসলে বাংলাদেশের অন্য কোনো পেসারের পক্ষে সম্ভব না। আর নাহিদ রানার এই এক্সপ্লোসিভ স্পিডটাই কিন্তু একটা ব্যবধান গড়ে দিচ্ছে। প্রতিপক্ষ কিন্তু ভয়ে ভয়ে খেলছে নাহিদ রানাকে, যেটা একটা বাড়তি অ্যাডভান্টেজ হিসেবে কাজ করছে বাংলাদেশ দলের জন্য। নাজমুল হোসেন শান্তর কথা বলছিলাম, ব্যাট হাতে তিনি ঢাকা টেস্টে দারুণ ফর্মে ছিলেন, সিলেট টেস্টেও তার কাছ থেকে একই রকম প্রত্যাশা থাকবে টাইগার সমর্থকদের। শান্ত আসলে মেন্টালি অনেকটা এগিয়ে থাকবেন সিলেট টেস্টে, কেননা আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংটা প্রকাশ করেছে, যেখানে 16 ধাপ এগিয়ে নাজমুল হোসেন শান্ত 23 নম্বরে উঠে এসেছেন। আর শান্ত 23 নম্বরে অবস্থান করছেন বাবর আজমের মতো কিংবদন্তি ক্রিকেটারের সাথে। অর্থাৎ বাবর আজম এবং নাজমুল হোসেন শান্ত এখন টেস্ট ক্রিকেটে বরাবর, অর্থাৎ দুজনেরই যে রেটিং পয়েন্ট রয়েছে সেটা একেবারেই সমানে সমান। বাংলাদেশ গেল 2 বছরে যেভাবে টেস্ট ক্রিকেটটা খেলছে, আমরা প্রত্যাশা রাখবো বাংলাদেশ যেন আগামীর দিনগুলোতেও সেভাবেই এই ক্রিকেটটা, দাপুটে ক্রিকেটটা চালিয়ে যেতে পারে। শুধুমাত্র ঘরেই নয়, ঘরের বাইরেও বাংলাদেশ যেভাবে খেলছে ঠিক সেভাবেই বরং তার চেয়ে আরও বেটার ক্রিকেটটা যেন বাংলাদেশ আমাদেরকে ডেলিভার করতে পারে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।